পৃথিবীর মেছুয়ারা যেন এক জায়গায় জড়ো হয়েছে, একদম খাঁটি ডাল কুত্তা। জীবনে বেদানার চা খায়নি। এই জলে হাত দিলে এশিয়া এবং ইউরোপকে একসঙ্গে ছোঁয়া যায়। প্রবাসের টুকিটাকির এই পর্বে স্বাগত ইস্তাম্বুলের বসফরাসের ধার থেকে। এবারে আমরা পেরোচ্ছি বিখ্যাত গালাটা ব্রিজ। আর একটা জিনিস আমরা সমস্ত ইস্তাম্বুলে লক্ষ্য করেছি যে গার্বেজ বিনগুলি কভার্ড নয়। জেনারেলি একটা মেটাল দিয়ে কভার থাকে এবং ভিতরে লোকে ফেলে দেয় গার্বেজ। কিন্তু এখানে আমি যতটা শুনেছি যে যাতে নাশকতামূলক কাজকর্ম এড়ানো যায়, যাতে বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র টাইপের জিনিস ফেলে দিলে ইমিডিয়েটলি দৃষ্টিগোচর হয়, সেই জন্য এরকম ট্রান্সপারেন্ট গার্বেজ বিন। নট এ ব্যাড আইডিয়া। এই হচ্ছে সেই বসফরাস। কালকে আমরা এটাতেই ক্রুজে গিয়েছিলাম। পুরো মাছের গন্ধ বেরোচ্ছে। তো যেটা আগের এপিসোডে বলেছিলাম, আমরা গালাটা টাওয়ার থেকে হেঁটে হেঁটে এই গালাটা ব্রিজ বেরোচ্ছি ইস্তাম্বুলের ওল্ড টাউনের দিকে যাব বলে। আবহাওয়া খুবই মনোরম এবং দেখতেই পাচ্ছেন প্রচুর লোক হাঁটছে। আমরা তাদের সঙ্গে এনজয় করছি। প্রচুর লোকে মোটামুটি বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে এসেছে এই বসফরাস প্রণালীতে মাছ ধরতে। দেখুন না, পুরো ব্রিজ একদম মৎস্য শিকারিতে ভর্তি। পুরো এলাকাটাতে একটা আষ্টে গন্ধ, মানে মাছের গন্ধ বেরোচ্ছে। আর আমি দেখলাম সবাই কিছু না কিছু মাছ কিন্তু পেয়েছে। আর এই যে দেখছেন ছোট্ট ছোট্ট বালতি বা যেগুলো ওই রং করার জন্য রং রাখা হয়, সেখানে মাছগুলো রেখেছে। আর এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক ব্যাস মাছ। খেতে খুব ভালো, আমরা খেয়েছি কিন্তু বেশ কয়েকবার। আর এই ভদ্রলোককে দেখে মনে হচ্ছে একদম প্রফেশনাল মৎস্য শিকারী। দেখুন না, প্রচুর মাছও পেয়েছে কিন্তু, এবং সেই সঙ্গে নিয়ে এসে বিভিন্ন রকমের চার বা টোপ আর কি। আর বাই দ্য ওয়ে, আমি শুনেছিলাম এই যারা মাছ ধরে এখানে, তারা কিন্তু বাইরের লোকের সঙ্গে কথা বলতে খুব একটা পছন্দ করে না সব। বাট আমি দেখছি কারোর সঙ্গে কোনো কথা বলা যায় কি না। ও মাই গড, দেখছেন মনে হচ্ছে সারা পৃথিবীর মৎস্য শিকারীরা এখানে জড়ো হয়েছে। আজকে রবিবারের বিকেল, সবাই নিশ্চয়ই ভাতটি খেয়ে এসে ছিপ নিয়ে বসেছে এবং এখানে বসে বসে সময় কাটাচ্ছে, রোদে মৌতাত করছে, সেই সঙ্গে মাছ ধরছে। আর দেখুন না এই ছিপগুলোকে কিভাবে রেখেছে, এক একটা কাঠের ওই অ্যাঙ্গেলের মধ্যে গুলতির মতো একটা জিনিসে বসিয়ে রেখেছে, যে জন্য এক একজন 4-5টা ছিপ ম্যানেজ করছে। ভেরি ইন্টারেস্টিং। আমি জাস্ট ওয়েট করছিলাম যে আপনাদেরকে দেখাবো যে একজন ছিপে মাছ তুললো নদীর থেকে বা এই প্রণালীর থেকে। বাট আনফর্চুনেটলি এত মৎস্য শিকারী, কিন্তু আমাদের যাতায়াতের পথে কাউকে দেখলাম না যে লাইভ মাছ তুললো আর কি ছিপ দিয়ে। বাট কি আর করা যাবে, আমরা অনেকটা সময় এখানে কাটালাম। এবার আস্তে আস্তে একটু পা বাড়িয়ে যাচ্ছি পুরনো ইস্তাম্বুলের পথে। এই বসফরাস প্রণালী কিন্তু খুব ব্যস্ত একটা জলপথ। এখনো আমরা কিন্তু ইউরোপ সাইডেই দাঁড়িয়ে আছি। ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এশিয়ান পার্ট অফ ইস্তাম্বুল। আমরা আগামীকাল যাব। তো এই বসফরাস প্রণালী দিয়ে জাহাজে চড়ে যাওয়ার প্ল্যান আছে। দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র কি বলবো, যে যাতায়াতের জন্যই জাহাজ নয়, সারাদিনই বিভিন্ন রকমের ক্রুজ বা যানবাহন চলছে। অনেকগুলো আছে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য, আর অনেকই আছে যেগুলো হচ্ছে যে লোকে এনজয় করছে যে ইস্তাম্বুল শহরটাকে পুরো এই জলপথ দিয়ে। তো দেখা যাক আমরা কি করতে পারি। আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো এ মাথা থেকে ও মাথা। এই গালাটা ব্রিজটি তৈরি হয় 1994 সালে, 0.5 কিলোমিটার মতো লম্বা, এবং ব্রিজের উপর দিয়ে বাস এবং ট্রাম দুটোই চলে। এই মোটামুটি মাঝ ব্রিজ বরাবর আসার পরে নিচে নামার একটা ব্যবস্থা আছে, একটা সিঁড়ি দেখা যাচ্ছে। তো আমি নিচে নেমে দেখি কি অবস্থা। নিচের থেকে যদি বসফরাসের জল স্পর্শ করা যায়, এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একসঙ্গে টাচ করা যাবে। তার মানে আমি নিচে নেমে দেখি যে কি রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ও মাই গড, নিচেটা তো খুব জমজমাট এবং এখানে একটা বাজারও রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সুলেমানিয়া মস্ক, যেটা গতকালকে আমরা গিয়েছিলাম। আমি এখন বসফরাসের জলের একদম কাছাকাছি চলে এসেছি, কিন্তু জলে মনে হচ্ছে না যে হাত দেওয়া যাবে। আর এখান থেকে দেখুন না গালাটা ব্রিজটা কিরকম লাগছে।
আবারও বলছি, এটা খুব বিজি জলপথ, একটার পর একটা জাহাজ এই ব্রিজের তলা দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্রিজের তলার একটা পোর্শনে পুরো বাজার আছে, আর একটা পোর্শন ওপেন। মনে হচ্ছে এই বিশাল ফেরিটা এলো এশিয়া মহাদেশ থেকে। আমার যতদূর মনে পড়ছে, আমি ছবি যা দেখেছি, এইরকম একটা ফেরি নিয়েই আগামীকাল আমরা যাব এশিয়ান পার্ট অফ দ্য ইস্তাম্বুল। তো সেই ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। আমাদের প্ল্যান আছে সকাল সকাল ওখানে গিয়ে সারাদিন থাকা। তো মোটামুটি আজকে আমাদের যা প্ল্যানে ছিল ঘোরার, সেগুলো ফুলফিল হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আবার ওই সুলতান আহমেদ মস্কে। ওখানে গিয়ে মসজিদটা দেখে তারপরে হোটেলে যাব এবং রাতের দিকে আরেকবার বেরোনোর প্ল্যান আছে। এখন আমরা মোটামুটি খুবই ফ্যামিলিয়ার হয়ে গেছি এই ইস্তাম্বুলের ট্রামের সঙ্গে। সো ট্রামে চড়ে ফেরত চলে এলাম সুলতান আহমেদ মস্কের চত্বরে। সেখান থেকে আমরা একটা অ্যাটেম্প নিচ্ছি যদি এই পড়ন্ত বিকেলে সুলতান আহমেদ মস্ক বা ব্লু মস্কের ভিতরটা ঢোকা যায়। ভিতরের কারুকার্য কিন্তু অসাধারণ, আমরা নিজেরা দেখেছি, কিন্তু তখন রেকর্ড করা যায়নি। অ্যাকচুয়ালি এই সুলতান আহমেদ মসজিদটি তৈরি হয়েছিল 1609 থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে। একটা সময়ে এটা পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম ছিল। এবারেও নো লাক, এখন অ্যাকচুয়ালি এই মসজিদটা বন্ধ করে দেওয়া হয়েছে, আবার নামাজ চলছে। তো আমরা ফেরত আসবো 7:30-8টার পর। দেখা যাক তখন যদি আমরা অপরচুনিটি পাই। তো আবার আমরা ফেরত এলাম ঘন্টাখানেক পরে এই ব্লু মস্কে বা সুলতান আহমেদ মস্কে, যেটা প্রথম দিন থেকেই বলছি আমাদের হোটেলটা মেন দ্রষ্টব্যের খুব কাছাকাছি থাকায় যাতায়াত করাটা খুব একটা সমস্যা নয়। প্রথমবার যারা ইস্তাম্বুল আসে তারা কিন্তু এটাই করে থাকে, এই সুলতান আহমেদ মস্কের কাছাকাছি হোটেলগুলো নেয়। প্রচুর হোটেল আছে। অবশেষে আমরা অপরচুনিটিস পেলাম এই ব্লু মস্কের ভিতরটা আপনাদেরকে দেখাতে। যদিও এখনো বেসিক্যালি পাবলিকের জন্য ওপেন নয়, কিন্তু ভিতরে ঢুকতে আমাদের কেউ বাধা দেয়নি। আমরা ভিতরে যতটা পারছি ছবি তুলে দেখাচ্ছি। অবশ্যই যারা মসজিদে ঢুকছেন ধর্মীয় রীতি আছে সেগুলো পালন করছেন, যেমন এই হেডস্কার্ফ পরা। হেডস্কার্ফ এখানে স্ট্যাক করে রাখা আছে, লোকে নিয়ে কিন্তু সেটা পরে ঢুকে পড়তে পারে। তো এই হচ্ছে এখানকার সেই বিখ্যাত ডোম বা গম্বুজের দৃশ্য। আমি নিচের থেকে ছবি তুলছি এবং আপনাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাপারটা শেয়ার করছি। ইটস অ্যান অপূর্ব কাজ। অফকোর্স ক্যামেরা কোনোদিনই জাস্টিফাই করতে পারবে না খালি চোখের সঙ্গে, বাট যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মসজিদটি তৈরি করেছিলেন সুলতান আহমেদ 1609 থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে। আবারও সেই একই কথা বলি, জানি না কিভাবে এটা তৈরি করেছিল এরা। এত সুউচ্চ ডোম এবং এত কারুকার্যই বা কী করে করা হয়েছিল। তখন তো ক্রেনও ছিল না, কোনো কিছুই ছিল না। আমি নিশ্চিত যে খুবই পরিশ্রমের কাজ এবং বহু লোক নিশ্চয়ই নিহত হয়েছেন এই ধরনের বড় ডোম বানাতে গিয়ে। আপনারা যদি জেনে থাকেন বা কিভাবে তখনকার দিনে এগুলো তৈরি করা হতো অবশ্যই শেয়ার করবেন। তো এই মসজিদ থেকে বেরিয়ে আমরা দেখলাম, যেহেতু এটা রোজার সময়, ফ্রি মানে ওই ইফতার করার জন্য স্যুপ আর পাউরুটি দেওয়া হচ্ছে। এটা সবার জন্যই অ্যালাউড। তো আমরা সেই স্যুপ আর পাউরুটি একটু খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। পাশেই একটা ছোট্ট বাজার আছে, সেই বাজার এলাকাটা ঘোরা আমাদের উদ্দেশ্য। রাতে আবার সুলতান আহমেদ চত্বরের অন্যরকম দৃশ্য দেখুন না। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যেবেলায় সবাই কিন্তু যে যার মতো এনজয় করছে। যেহেতু আবহাওয়া খুবই ভালো এবং এই সুলতান আহমেদ মস্কের চত্বরটাতে প্রচুর লোক মোটামুটি পিকনিকের মতো বসে গেছে। প্রথম দিনেও আমরা যেটা দেখেছিলাম প্রথম রাতে, আজকেও দেখছি তাই। লোকে এনজয় করছে। আজান হলো একটু আগে, তারপরে এখন সবাই রোজা ভাঙছে আর আমরাও এনজয় করছি ইস্তাম্বুল। বেসিক্যালি আমরা আর একটা দিন মাত্র এখানে আছি। আগামীকাল আমরা যাব এশিয়ান পার্ট অফ দ্য ইস্তাম্বুলে, যেটা এশিয়া মহাদেশের ইস্তাম্বুলের পার্ট, সেখানে। আর উদ্দেশ্যবিহীনভাবে আমরাও কিছুটা ঘোরাঘুরি করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন যাব আমরা এখানে একটা, এই ব্লু মস্কের পাশে আর একটা বাজার আছে যার নাম হচ্ছে আরাস্তা বাজার। এখানে মেনলি কার্পেট, টেক্সটাইল, তারপরে ওই টার্কিশ সেরামিকগুলো খুব বেশি বিক্রি হয়। তো চাই আমরা দেখি কীরকম। মনে আছে আগের দিন বলছিলাম যে রাস্তার থেকে দোকানে ঢুকিয়ে দিচ্ছে, আছে দেখছি পুরো অপোজিট।
মানে রাস্তার থেকে টেনে নিয়ে গিয়ে বলছে চা খাও, টার্কিশ ডিলাইট খাও, দিস ইজ কল্ড টার্কিশ আতিথেয়তা। আমরা রাজি হচ্ছিলাম না, বাট ও আমাদেরকে প্রোমোগ্রানেট, তার মানে ওই বেদানার চা খাওয়ালো, ভেরি টেস্টি। এবং লোকজন এত ভালো, এটা বারবার আমরা লক্ষ্য করেছি। আপনি জিনিস কিনুন আর না কিনুন। থ্যাংক ইউ। Eucalyptus pomegranate. What is this kind of tea? Pomegranate. এটা ওই গ্র্যান্ড বাজার কিংবা স্পাইস বাজারের মতো এত জমজমাট এবং ভিড়ভাট্টাও নেই, বেশ শান্তশিষ্ট বাজারই বলা যায়। তো আমরা কুইকলি এক্সপ্লোর করি, দেখি আমরা হয়তো ভাবছিলাম একটু টার্কিশ চা কিনবো এখানে। আর একটা জিনিস এখানে খুব লক্ষ্য করছি, কার্পেট বিক্রি হয় প্রচুর, এবং ওরা ইউএসএতে বলছে যে ডেলিভারিও দিয়ে দেবে। আমি জানি না আমরা কিনে নিয়ে যাবো কি না, বাট ইটস ইন্টারেস্টিং, দেখা যাক। আর এখানে দেখছি অনেক জুয়েলারি, মানে গয়নার দোকান আছে প্রচুর। আবারও বলছি যে গয়না কেনা আমাদের এখানে উদ্দেশ্য নয়, কিন্তু টার্কিতে লোকজন কিন্তু 14 থেকে 22 ক্যারেটের প্রচুর সোনা ইউজ করে থাকে এখানে গয়না হিসেবে। আসলে একটু এশিয়ান ইনফ্লুয়েন্স এখানে আছে, সেজন্য লোকে সোনার গয়না টয়না পরতেও ভালোবাসে। তাছাড়া আছে ধরুন ওই সুলতানি আমলের ইনফ্লুয়েন্স, যে জন্য সোনার গয়না, হিরে জহরত মুক্ত, এগুলোর খুব 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 ক্রেজ এখানে আর কি। ইস্তাম্বুলকে মজা করে বলা হয়ে থাকে বেড়াল এবং কুকুরের শহর, মানে রাস্তাতে প্রচুর বেড়াল এবং কুকুর দেখা যায়। এই দেখুন না আমাদের সামনে, আর এই হলো সেই ডাল কুত্তা, কিন্তু বাবুদের নয়, মোটামুটি রাস্তার কুকুর আর কি। চেহারা দেখেছেন? এই কুকুরের কানে একটা ট্যাগও লাগানো আছে, লিটারালি যাকে বলা যায় ডগ ট্যাগ, হারিয়ে গেলে যাতে খুঁজে বের করা যায় বা ট্র্যাক করা যায়। তো যে কথা আগে বলছিলাম, আমরা আজকে একটু উদ্দেশ্যবিহীনভাবেই ঘুরছি। এখন আমরা যে জায়গা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে ওই বসফরাস প্রণালীর সামনের একটা রাস্তা। এর ডান দিকে দেখা যাচ্ছে যে ইস্তাম্বুলের ঐতিহাসিক পাঁচিল। এই পাঁচিলই কিন্তু সুলতান মহম্মদের আক্রমণ থেকে রোমানদেরকে রক্ষা করেছিল বহুদিন, কিন্তু অবশেষে কামান ইউজ করে সুলতান আহমেদ কিন্তু এই তখনকার দিনের কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুলকে দখল করে নেয়। এই পাঁচিল হচ্ছে ইতিহাসের সাক্ষী, বহু ইতিহাসের সাক্ষী। তো এখন প্রায় 10:30 মতো বেজে গেছে রাত, আর কালকে সকালে আমাদের উঠতে হবে। তো আমরা যে হোটেলে আছি তার পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এবং প্রত্যেক দিন আমাদেরকে জিজ্ঞেস করতো যে এসো আমার এখানে এসে একদিন খেয়ে যেও। তো সেই রেস্টুরেন্টে আমরা আজকে ডিনার করছি। এটা সেই সামুদ্রিক ব্যাস মাছ ভাজা আর কি, দারুণ খেতে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি এই উদ্দেশ্যহীনভাবে ঘোরা আপনাদের ভালো লেগেছে। সকালের দিকে আমরা গিয়েছিলাম ইস্তিকলাল স্ট্রিটে, আর বিকেলের দিকটা আমরা মোটামুটি একটু র্যান্ডাম ঘুরলাম। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।